হ্যালো এভরিওয়ান, আমরা আগের ৩টা ভিডিওতে প্যারাবোলা সম্পর্কে আলোচনা শেষ করছি। আজকে শুরু হচ্ছে আমাদের কনিক্সের খুব দ্বিতীয় অংশটা, সেটা হচ্ছে ইলিপস। ইলিপস বা উপবৃত্ত অথবা হইতেছে ওভাল শেপড, বিভিন্ন নামে চিনি আমরা এটাকে, কিন্তু বাংলায় হচ্ছে উপবৃত্তই বলবো আর ইংলিশে বললে ইলিপস। ইলিপসের হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবথেকে কাছাকাছি ধর্মবিশিষ্ট যেই জিনিসটা দেখা যায় ইলিপসের, সেটারে আমরা বলতে পারি মূলত একটা, যেমন বৃত্ত থাকে, বৃত্তটার যদি দুই পাশে দুইটা চাপ দিয়ে দেই তাহলে এটা কি হয়ে যায়, ইলিপস হয়ে যায়, তাই না? এইটাই হচ্ছে আমাদের ইলিপস। এই ইলিপসটা কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে আঁকতে হয় না আঁকতে হয় সেগুলো সম্পর্কে আজকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমত আহ, আচ্ছা, এই ইলিপস আঁকার না একটা ম্যানুয়াল পদ্ধতি আছে, হাতে হাতে। হ্যাঁ, তোমাদের ওই যে গিয়াতে আঁকতা না, তোমাদের তো প্র্যাকটিক্যালি ছিল মনে হয়, নাকি প্র্যাকটিক্যাল করেনি জীবনে? ইলিপস কিন্তু আমাদের আঁকা লাগতো প্র্যাকটিক্যালে। হ্যাঁ, আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে এই প্র্যাকটিক্যাল ছাড়া সিভিল ইঞ্জিনিয়াররা কিভাবে হচ্ছে ইলিপস আঁকে, কিংবা এই কি বলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে, সেটার একটা নিনজা টেকনিক শিখাই দিবনি তোমাদের পরের দিকে। ইলিপস, প্যারাবোলা, এগুলো আঁকার অনেক সুন্দর সুন্দর টেকনিক আছে। তারপর ওই হেপ্টাগন, হেক্সাগন, বহুত রকমের জিনিসপত্র। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, সেটা হচ্ছে আহ ও হ্যাঁ, ইলিপস। তাইলে ইলিপসের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, আমরা ওই যে শুরুতেই যখন আমরা প্যারাবোলা পড়তেছিলাম তখন হচ্ছে উৎকেন্দ্রিকতার টার্মটা আসছিল, তাই না? উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতার কথাটা ছিল এরকম যে একটা নির্দিষ্ট নিয়ামক রেখা থাকে, সেটাকে আমরা বলি ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা। আর একটা নির্দিষ্ট বিন্দু থাকে, সেই বিন্দুটাকে আমরা বলি ফোকাস কিংবা উপকেন্দ্র, তাই না? ফোকাস কিংবা উপকেন্দ্র, আর থাকে ডিরেক্ট্রিক্স। এখন এই অবস্থায় যদি আমরা এখান থেকে, আচ্ছা এটাকে নাইট মোডে নিয়ে গেলে কেমন দেখা যায়? সেরা তো। এমনি লিখবো, এটা ট্রাই করে দেখি কেমন হয় কিছুক্ষণ। আহ, আচ্ছা, তো ডিরেক্ট্রিক্স এবং ফোকাস, তো এই দুইটা বিন্দু থাকে মূলত। এখন একটা নির্দিষ্ট বিন্দু আমরা নিয়ে নিই পি। পি থেকে ফোকাসের উপরে যেই ফোকাস পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা কি বলি? এসপি, তাই না? আর পি থেকে ডিরেক্ট্রিক্সের উপর অঙ্কিত লম্বকে আমরা বলি হচ্ছে পিএম। আমরা আগের ভিডিওগুলোতে যখন প্যারাবোলা সম্পর্কে আলোচনা করছি, প্যারাবোলা এর ক্ষেত্রে ছিল যে এসপি এবং পিএম এর অনুপাত, এসপি ডিভাইডেড বাই পিএম, ছিল হচ্ছে 1, অর্থাৎ এসপি এবং পিএম সমান হইতো। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে কাহিনীটা একটু অন্যরকম। উপবৃত্ত বা ইলিপসের ক্ষেত্রে কি হয়, সেইখানে এসপি এবং পিএম এর অনুপাত হচ্ছে 1-এর থেকে ছোট হবে। এটা হচ্ছে 1-এর থেকে ছোট। ঠিক লিখছি না? হ্যাঁ, ঠিক। আচ্ছা, 1-এর থেকে ছোট হইলো, তাইলে এখন এই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করব কিভাবে? 1-এর থেকে ছোট হওয়ার অর্থ হচ্ছে এখানে ইসেন্ট্রিসিটি এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, তাই না? এখানে ইসেন্ট্রিসিটি এর, সরি, এইখানে ইসেন্ট্রিসিটি এর একটা নির্দিষ্ট ভ্যালু ছিল প্যারাবোলাতে, সেটা ছিল 1। এখন ইসেন্ট্রিসিটি এর কোনো নির্দিষ্ট ভ্যালু নাই, এটা চেঞ্জ হতে পারে, কিন্তু তার একটা রেঞ্জ আছে। সেই ইসেন্ট্রিসিটি এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1-এর ভিতরে, তাই তো? অর্থাৎ একটা ফ্র্যাকশনে হবে। তাহলে বোঝা যাচ্ছে, বলো তো এসপি বড় হবে নাকি পিএম বড় হবে? বুঝো নাই? পিএম। হ্যাঁ, এই যে পিএম বড় হবে। হ্যাঁ, পিএম বড় পিএম হবে। যেহেতু একটা কি বলে প্রকৃত ভগ্নাংশ আসতেছে, সে কারণে আমাদের পিএম এর মানটা বড় হবে। আচ্ছা, তাহলে এর সমীকরণ প্রতিষ্ঠা করে কিভাবে সেটা দেখি। প্রথমত আগে এমনিতে এঁকে দেখাই একটা প্যারা, মানে উপবৃত্ত, তার সমীকরণ দেখতে কিরকম হয় সেটা বলি, তারপর এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। হ্যাঁ, তো নিজেরই মাথায় আসতেছে না কেমনে কর্ম। এটা হইতেছে আমাদের আহ, উপবৃত্ত, এটা হইতেছে এক্স অক্ষ, এটা হচ্ছে ধরলাম ওয়াই অক্ষ। হ্যাঁ, এখন এর মধ্যবিন্দু যেটা আছে সেটাকে বলা হয় মূলত কেন্দ্র। কেন্দ্র বলেও না, কিন্তু এইখানে হচ্ছে নির্দিষ্ট উপকেন্দ্র থাকে। এখন দেখতেই পাইতেছো যে এইখানে এইটুকু অংশ বোঝা যাচ্ছে, এইটুকু অংশ মিলে তৈরি করবে একটা নিয়ামক রেখা, এবং এইটুকু অংশ মিলে তৈরি করবে, মানে এইটুকু অংশ তৈরি করার জন্য দায়ী থাকবে আরো একটা নিয়ামক রেখা। কারণ একটা নিয়ামক রেখা দিয়ে এইরকম আর এইরকম, মানে দুই মুখ খোলা এরকম তো আর পাওয়া যায় না, একবার ডান দিকে খোলা একবার বাম দিকে খোলা, এটা পাওয়া সম্ভব না। আমরা দেখছি যেই দিকের মুখ বন্ধ থাকে সেইটার জন্য আমরা নিয়ামক রেখা পাই, তাই না? তাহলে এইখানে আমরা একটা নিয়ামক রেখা পাচ্ছি। এই নিয়ামক রেখাটা কতটুকু অংশের জন্য? এই নিয়ামক রেখাটা সেটা হবে হচ্ছে এইটুকু অংশের জন্য। এইটুকু অংশের জন্য আমাদেরকে আরো একটা নিয়ামক রেখা নিতে হয়। সেটা কি রকম? সেটা ধরলাম এই যে এখানে দিয়ে দিলাম, এখানে ধরলাম আর একটা নিয়ামক রেখা আছে। বুঝতে পারছি? সরি,
আর একটা নিয়ামক রেখা আছে। এখন যদি এটা দেখতে যদি হয় এরকম গ্রাফটা, তাহলে এটার এক্স অক্ষ বরাবর কি বড় একটা অংশ আছে এবং ওয়াই অক্ষ বরাবর ছোট একটা অংশ আছে, তাই না? হুম, বুঝছি। এক্স অক্ষ বরাবর যে জি বড় অংশটা আছে, এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে A0, এই বিন্দুটাকে বলা হয় -A0, এই বিন্দুটাকে বলা হচ্ছে 0B, এই বিন্দুটাকে বলা হয় 0 -B। আচ্ছা, যদি বুদ্ধি করে বলো তো, যদি এই ক্ষেত্রে যদি এ যদি ছোট হয় বি এর থেকে, তাহলে এই ডিমটা কি এখন দেখে মনে হচ্ছে শুয়ানো আছে, পরে ডিমটা খাড়া হয়ে যাবে না? জি হ্যাঁ, যদি বি বড় হয় তাহলে আমাদের মানে ইলিপস দেখতে হবে এইরকম, তাই তো? না, এখন তো এরকম নাই, আমাদের হচ্ছে শর্ত অনুযায়ী স্বাভাবিক অবস্থায় এ বড় এবং বি ছোট। তাহলে বলো তো এখানে বৃহৎ অক্ষ কোনটা? বৃহৎ অক্ষ হবে হচ্ছে এক্স অক্ষ বরাবর যেটা আছে। এখন এক্স অক্ষ বরাবর বৃহৎ অক্ষ আছে দেখে এখানে হচ্ছে বৃহৎ অক্ষের একটা দৈর্ঘ্য বলা হয়। বৃহৎ অক্ষ বলতে বোঝানো হয় এইটুকু অংশ। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত হবে বলো তো? 2a হুম, বৃহদাক্ষের দৈর্ঘ্য সমান হবে টোয়াইস এ। তাহলে বুদ্ধি করে বলো তো টোয়াইস বি এটাকে কি বলবো? ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য। এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য। এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এই দুইটা জিনিস পাইছি। এখন আমি এটার বিস্তারিত প্রমাণে যাইতেছি না, সময় নষ্ট হবে শুধু শুধু। এখন এইটার তো আমরা পাইলাম এই অবস্থায়। এখন এটার একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মধ্যে নিতে হবে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, এটার সাথে বৃত্তের খুব ভালো সম্পর্ক আছে। বৃত্তের ক্ষেত্রে আমরা বৃত্তের ইকুয়েশন ধরো লিখতাম এই রকম, তাই না? এইরকম থাকতো। ওর হচ্ছে এই বরাবর আর এই বরাবর যদি ওই উপবৃত্তের মতন নেই, তাহলে ওর বৃহৎ অক্ষ কত? এই বৃত্তটার জন্য, এই হলুদ বৃত্তটার জন্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? ওর তো বৃহদাক্ষ আর ক্ষুদ্রাক্ষ সমানই, তাই না? তো সেটা কত, এই মানটা কত? বুঝি নেই। এইটুকুর দৈর্ঘ্য কত হবে বৃত্তের জন্য? 2r, তাই না? ব্যাসের সমান। ব্যাসের সমান, দ্যাট ইজ 2r। তাহলে ওর জন্য বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ দুইটাই হচ্ছে 2r। একটা জিনিস খেয়াল করো, ওর জন্য সূত্রটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর, এই সরি আর স্কোয়ার, হ্যাঁ। আর এখানে যদি আমরা নিচে ভাগ করে দিই আর কি, মানে আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে এইটা হয় এরকম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 1। এই জিনিসগুলো আসলে কি নির্দেশ করে? আর এই আর নির্দেশ করে এক্স অক্ষ বরাবর আপনি মূল বিন্দু থেকে আর একক ডান দিকে গেছেন, আর একক বাম দিকে গেছেন। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার নির্দেশ করে আপনি ওয়াই অক্ষ বরাবর মূল বিন্দু থেকে আর একক ডান দিকে উপরে গেছেন, আর একক নিচে গেছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো তো এইটার আদলে আমি যদি এইখানকার ইকুয়েশনটা প্রতিষ্ঠা করতে চাই তাহলে কি লিখতে হবে? এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, লিখবো হচ্ছে 1, তাই না? ইকুয়ালস টু 1 থাকবে। নিচে কি কি দিয়ে ভাগ হবে? এক্স অক্ষ বরাবর ও ডান দিকে এবং বাম দিকে কত একক গেছে? और डिवाइड ऊपर बी स्क्वायर देव ও হচ্ছে এ একক গেছে ডানে বামে, তাহলে নিচে হবে এ স্কোয়ার। ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে ও ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে গেছে বি একক, নিচের দিকে গেছে মাইনাস বি একক। তাহলে ও কত দিয়ে ভাগ হয়ে যাব? ওই ভাগ হয়ে যাব বি স্কোয়ার দিয়ে। বেশ এইটাই হইতেছে আমাদের উপবৃত্তের ইকুয়েশন। সেখানে এ এবং বি সমান যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? এ বি যদি সমান হয় वृत्त বৃত্ত হয়ে যাবে। বুঝতে পারছি? জি পরে থাকবে। আচ্ছা, এখন এইটা থেকে আমরা একটা জিনিস প্রতিষ্ঠা করার চেষ্টা করি, সেটা হইতেছে আহ আচ্ছা, এটার ইয়ার সূত্রটা কিভাবে বুঝাবো তোমাদেরকে? এটার কি জানি ওটার নাম, ইসেন্ট্রিসিটি। আচ্ছা, এই উপবৃত্তটাকে একটু কাইটটা নিয়ে আসি। ডুপ্লিকেটের অপশন কই? ডুপ্লিকেট। হুম,
আচ্ছা, এটা ছিল আমাদের উপবৃত্তটা, তাই না? এখন এই উপবৃত্তের জন্য আমরা যে নিয়ামক রেখা ধরছিলাম, এটা হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ামক রেখা। এর উপরে ধরো একটা বিন্দু ধরলাম আমি পি। পি এর নাম দিলাম এক্স এবং ওয়াই। ঠিক আছে? এখন ওর হচ্ছে উপকেন্দ্র কই আছে? উপকেন্দ্রের কথা কি এতক্ষণে কিছু বলছি? উপকেন্দ্রের কথা কিন্তু কিছুই বলি না। আর উপকেন্দ্র বৃহৎ অক্ষের উপরে উপকেন্দ্র থাকে, এটা মাথায় রাখবো। কার উপরে থাকে? বৃহৎ অক্ষের উপরে। তাহলে এর উপকেন্দ্র নিশ্চয় এইখানে কোথাও এবং এইখানে কোথাও অবস্থিত। বুঝতে পারছি? এটা কিন্তু না, কেন্দ্র না, ওর উপকেন্দ্র থাকে ওই ইয়ার ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে। এবং যেহেতু আমাদের এখানে নিয়ামক রেখা দুইটা, তাহলে বুঝতে পারতেছি উপকেন্দ্র কয়টা হবে? দুইটাই হবে। বুঝি? বোঝো নাই মনে হয়। জি। জি। তাহলে এইখানে হচ্ছে আর একটা উপকেন্দ্র দিলাম, এখানে আর একটা উপকেন্দ্র দিলাম। আচ্ছা। উপকেন্দ্র নিয়ে কি জানি বললা, আবার একটু বলবা? উপকেন্দ্রর ব্যাপারে বলছি যে ওর যেহেতু দুইটা নিয়ামক রেখা আছে এবং দুইটা হচ্ছে আমাদের শীর্ষ আছে, সেই কারণে ওর উপকেন্দ্রও দুইটা হবে। এবং এটা হচ্ছে বৃহৎ অক্ষের উপরে সবসময় উপকেন্দ্রটা থাকে। যদি আমাদের গ্রাফটা এরকম হইতো, খাড়া হইতো, খাড়া ডিম হইতো, তাহলে ওয়াই অক্ষের উপরে উপবৃত্ত হইতো। বুঝতে পারছি? বুঝছি? জি ভাইয়া। জি। শোনো নাই রকিব? বলছি যে উপকেন্দ্র সবসময় বৃহদাক্ষের উপরে থাকে উপবৃত্তের ক্ষেত্রে। যদি আমাদের গ্রাফটা এরকম খাড়া হইতো তাহলে হচ্ছে ওয়াই অক্ষের উপরে উপকেন্দ্র থাকতো। এটা যেহেতু শোয়ানো গ্রাফ, সেই কারণে এক্স অক্ষের উপরে উপবৃত্তর উপকেন্দ্রগুলা উপস্থিত আছে। ঠিক আছে? জি ভাইয়া, এটা বুঝছি, মানে উপকেন্দ্র দুইটা কেন, এই যে এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে যে আমাদের নিয়ামক রেখা দুইটা না, কারণ হচ্ছে তুমি একটা নিয়ামক রেখা দিয়ে ধরো একটা নিয়ামক রেখা আঁকছো, একটা উপকেন্দ্র আঁকছো, ওইটা দিয়ে তুমি আবার একই রকম একটা হচ্ছে ডাইন দিকে খোলা আর একটা বাম দিকে খোলা দুইটা চিত্র তো পাবা না, তাই না? এটার মূলত হচ্ছে জি ভাইয়া। চেহারাটা হচ্ছে এতটুকু, এইটুকু অংশ যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কোনো সমস্যা নাই, তাহলে দেখো ইমেজটা কমপ্লিট হয়। এখন আমরা যেহেতু স্কোয়ার নেই না দুই পাশে, দুই পাশে স্কোয়ার নেওয়ার কারণে একটা মিরর ইমেজ তৈরি হয়। বুঝতে পারছো? মানে প্রত্যেকটা জি বিন্দুর ভাইয়া, দুইটা বুঝতে করে পারছি। সমাধান পাওয়া যায় তখন। তখন হচ্ছে এই এই যে অংশটা আমি কেটে দিলাম, এই অংশটার একটা মিরর ইমেজ তৈরি হইতেছে। ব্যাপারটা এইরকম, আর কিছু না। বুঝতে পারছি? জি জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর হচ্ছে ওর উপকেন্দ্রগুলা এইখানে কোথাও অবস্থিত। ওর উপকেন্দ্র এখানে কেন অবস্থিত, কিভাবে উপস্থিত, কেন কিভাবে উপস্থিত সেটা দেখাইতেছি এবার। আচ্ছা, এটা কেমনে দেখাইতাম? উম, আমরা এখানে ধরলাম এটা হচ্ছে তোমাদের এস, এটারও যে S1 S2 দুইটা থাকে, হ্যাঁ, যেহেতু দুইটা উপবৃত্ত সে কারণে এস। তাইলে এইটুকু হচ্ছে আমাদের একটা এসপি এবং এইখান থেকে একটা পিএম পাওয়া যাবে। এটা তো এম, এসপি এবং পিএম পাইলাম। এখন এসপি পিএম এর মধ্যে একটা সম্পর্ক আমরা জানি যে এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়ালস টু ই হবে, অথবা আমরা লিখতে পারি এসপি ইকুয়ালস টু ই পিএম। ঠিক আছে? সেগুলো তো পরিচয় দিইনি আমি তোমাদেরকে, কেমনে চিনবা? এটা যদি এ হয়, এইটুকু দূরত্ব যদি এ হয়, তাহলে আচ্ছা, এগুলার হচ্ছে কয়েকটা বিন্দু দিয়ে দেই, থাক, এই প্রমাণের আচ্ছা ভাই, দিকে এখানে মনে। 0 0। আচ্ছা, বলো। এই 0। না না না। এদের কয়েকটা বিন্দুর পরিচয় দিয়ে দেই, বেশি ব্যাখ্যায় গেলে পরে আমি নিজে কনফিউজ হয়ে যাব। এখানে যে ফুট আছে, এর ফুটের সূত্রটা হয় হচ্ছে ফুট দূরে আছে। আচ্ছা, ইসেন্ট্রিসিটি এর মান হচ্ছে কিন্তু বড় তো, সরি, একের থেকে ছোট, তাই না? তাহলে কোনো একটা সংখ্যাকে ধরো তোমার কাছে এখন এ দেওয়া আছে, এই বিন্দুটা তুমি জানো, তোমাকে বৃহৎ অক্ষ ক্ষুদ্রাক্ষ এগুলো দেওয়া থাকবে, এ দেওয়া আছে, হ্যাঁ। এখন তোমাকে জিজ্ঞেস করছে উপকেন্দ্র কত, এখন বলো তো এ বড় হবে নাকি এইটুকু দূরত্ব বড় হবে? এ বড় হবে। এ বড় হবে। তাহলে এর থেকে ছোট সংখ্যা যদি ই এর মাধ্যমে পাইতে চাই আমি, তাহলে ই কি গুণ করব নাকি ভাগ করব? না, ভাগ করব। ব্যাপারটা একের থেকে ছোট সংখ্যা না ই?
ও আচ্ছা, এক্ষেত্রে ছোট তাহলে তো তো জি গুণ ভাই, হবে। তাহলে কি করবো? গুণ করতে হবে। এ ই হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক হয়। এই যে এস বিন্দুটা আছে, এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক এ ই। একটা পাইলাম, এটা হচ্ছে এক্স অক্ষে মানে ভুজ পাইছি তার, তাহলে তার কোটি কত? চেহারা দেখে বলতে ওর কোটি হইতেছে 0, তাই না? আচ্ছা, এটা হচ্ছে একটা উপকেন্দ্র। আর একটা উপকেন্দ্র কি? এস টু, তাহলে বলো তো। -a, 0। মাইনাস এ ই কমা 0, শেষ। আচ্ছা, ফুট। ফুট হচ্ছে একই রকম ভাবে F1 আর F2 দুইটা হবে, তাহলে ফুট এটা ধরলাম F1, তাহলে F1 যদি এটা হয়, তাহলে F1 এর জন্য ফুটের ইকুয়েশন আবার ওই A দিয়ে। এখন A এর থেকে বড় আছে না ফুটের ভুজ? ফুটের ভুজ এর থেকে বড়, তাই না? তাহলে ওর সাথে তো এখন ই গুণ করে লাভ নাই, তাহলে কি করতে হবে? ভাগ করে দিব, হ্যাঁ, ভাগ। ভাগ করে দিব। এটা পেয়ে গেলাম আমরা ফুট। আর F2 কত হবে তাইলে? F2 হবে হচ্ছে মাইনাস এ ই ডিভাইডেড বাই 0, শেষ। এটা হচ্ছে পাইলাম আমরা ফুট আর হচ্ছে ফোকাসের স্থানাঙ্ক, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমরা ফুটের ইকুয়েশন তোমাকে জিজ্ঞেস করি, এই ফুটের জন্য কত হবে? ফুটের ইকুয়েশন বলো দেখি। হিলু, ফুটের ইকুয়েশন বলো। x is equal to a, x ইকুয়ালস টু এ ই, এটা হবে ফুটের ইকুয়েশন। আচ্ছা, আর হচ্ছে মূলবিন্দু তো জানি। এখন দেখো তো এসপি এবং পিএম এর মধ্যে কোনো সম্পর্ক বের করতে পারি নাকি আমরা? এসপি ইকুয়ালস টু পিএম লিখে, আচ্ছা ওয়েট, হ্যাঁ, এসপি ইকুয়ালস টু পিএম লিখবো। এসপি ইকুয়ালস টু ইপিএম, পিএম তো না, ইপিএম। তাহলে এসপি মানে হচ্ছে ওদের দুইটার লম্ব দূরত্ব, দূরত্ব আর কি। তাহলে এস বিন্দুটা তো জানি আমরা, এ ই 0 আছে, এটা হচ্ছে এস ওয়ান। এইখান থেকে হচ্ছে পি এক্স ওয়ান, পি এক্স ওয়াই, এই বিন্দুটার দূরত্ব পি এবং এস ওয়ান এর দূরত্ব। তাহলে কত হবে? এক্স মাইনাস এ ই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। ই এর জন্য হবে ই ইন্টু পিএম। তাহলে পিএম কেমনে লেখে? পিএম মানে ছিল উপরে রেখাটা লিখে দিতাম এক্স মাইনাস এ ডিভাইডেড বাই ই ডিভাইডেড বাই কত হবে? 1 স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন যেহেতু আমার কাছে মানে বর্গমূল চলে আসছে, তাহলে বর্গ বর্গ করে দিই উভয় পক্ষকে। তাহলে পাচ্ছি এক্স মাইনাস এ ডিভাইডেড বাই ই হোল স্কোয়ার প্লাস ই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ ডিভাইডেড বাই ই হোল স্কোয়ার। বুঝতে পারলাম? বুঝছি বুঝছি, ঠিক আছে। ভাই এক্স মাইনাস এই হবে না ফার্স্টে? এক্স মাইনাস এ, ও সরি, হ্যাঁ, আবেগে লিখে ফেলাইছি। এক্স মাইনাস এ ই, হ্যাঁ। ও আচ্ছা, একটু ডিফারেন্ট জিনিস দুইটা। আচ্ছা আচ্ছা, তাহলে লিখি এবার। এটা এখন ভাঙান লাগবে আবার, কষ্ট মষ্ট করে একটু ভাঙাই, হ্যাঁ। এক্স স্কোয়ার প্লাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস, প্লাস তো নাই, মাইনাস, আচ্ছা এখানেও মাইনাস ছিল, মাইনাস, এটাও মাইনাস, মাইনাস টু এ ডিভাইডেড বাই ই ইন্টু এক্স। আচ্ছা, এটা কি এভাবে ছাড়া অন্য কোনোভাবে ডিরেক্ট বের করা যায় না? যায় মনে হয়, ওয়েট, এখান থেকে এক্স স্কোয়ার কমন নেই। বিপদ হবে, বেশি সময় লেগে যাচ্ছে, অনেক সময় লাগবে এটা শেষ করতে। এখান থেকে দেখো বুদ্ধি করে যদি আমরা এক্স স্কোয়ারটাকে বের করে নিয়ে আসি, তাহলে লেখা যায় ওয়ান মাইনাস, ও তো কি লাভ হইলো, এ ই ডিভাইডেড বাই এক্স। এইটা কেমনে সিম্পলিফাই করে? দাও দাও, বুদ্ধি দাও। এটার ই স্কোয়ারটাকে যদি ভিতরে গুণও করে দেই আমি,
তাহলে হবে ই এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ হবে শুধু এক্স হবে আমরা মাইনাস নিছি তারপরে মাইনাস ভাঙাইতেই হবে আর কোনো উপায় দেখতেছি না একটা কাজ উৎকেন্দ্রিকতার মান ওইটা ছিল না রুট ওভার 1 - কিছু একটা। বুঝিনি আবার উৎকেন্দ্রিকতার মান বসায় দিই। কিসের ও -1 কিসের মান উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা রুট ওভার -1 না তো বাড়া -. উৎকেন্দ্রিকতার মান তো এরকম না উৎকেন্দ্রিকতার সাথে তো এ আর বি এর সম্পর্কটা আমি প্রতিষ্ঠা করার ট্রাই করতেছি আর উৎকেন্দ্রিকতার মান তো একের থেকে ছোট এটা জানি আমরা এটা তো কোনো নির্দিষ্ট মান নাই এই ঠিক আছে উৎকেন্দ্রিকতার সাথে এ বি এর সম্পর্কটাই হচ্ছে বের করার জন্য এটা করতেছি এটারই ভাঙায় লিখলেই আসবে চলে আসবে এ স্কোয়ার ই স্কোয়ার মাইনাস 2 এ ই এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার থাকলো এখানে ভাঙাই এক্স স্কোয়ার মাইনাস 2a ডিভাইডেড বাই ই ইন্টু এক্স এটা আস্তে আস্তে লিখি চলে আসবে প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার ঠিক আছে এখন ই স্কোয়ার দিয়ে গুণ যদি করে দেয় এই পাশে তাহলে এখানে ডিরেক্ট চলে আসে আমাদের ই স্কোয়ার এক্স স্কোয়ার আচ্ছা মাইনাস ভাইয়া, এই হ্যাঁ হ্যাঁ অ্যাডমিশনে কি ভাইয়া প্রমাণ টমান কি আছে? প্রমাণ লাগে কেন কারণ হচ্ছে এই মাঝপথ থেকে অঙ্ক দিয়ে দেয় এই জন্য বুঝছো এই ধরো এই লাইন থেকে একটা অঙ্ক বের করতে হবে এরকম অবস্থায় থাকবে বুঝছি সেজন্য এই জন্য হচ্ছে প্রমাণগুলো করাই আমি অন্য কোনো ঠিক আছে। উদ্দেশ্য নেই আচ্ছা ই স্কোয়ারটা এখন ডান পাশের অংশটাকে গুণ করে দিতেছি তারপরে এখানে থাকলো এ স্কোয়ার শুধু এখন কামের কাম যেটা হয়েছে আমাদের এই অংশ থেকে এই যে মাইনাস এইটা এবং মাইনাস এই অংশটা এটা হচ্ছে কাটাকাটি গেছে গা তাহলে এক্স স্কোয়ার সমান আমরা পাইতেছি এখন 1 মাইনাস ই স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সাথে কেউ নাই ওয়াই স্কোয়ার অ্যাজ ইট ইজ আর থাকতেছে এখানে এ স্কোয়ার যদি কমন নেই এখান থেকে আসবে 1 মাইনাস ই স্কোয়ার এই তো চলে আসছে এখন যদি আমি উভয় পক্ষকে আর কি এ স্কোয়ার মানে কি ওটার নাম ডান পাশে যা আছে পুরাটুককে যদি আমি ভাগ করে দেই তাহলে হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়ালস টু 1 আচ্ছা এইটা হচ্ছে আমরা এখন পাইলাম ভালো কথা হ্যাঁ কিন্তু আমরা প্রমাণ করছি কি একদম শুরুতে প্রমাণ তো করিনি আর কি আন্দাজ করায় দেখাইছিলাম যে মেইন ইকুয়েশনটা হবে এ স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এটা কোন ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো আমরা যেই সমীকরণটা এখানে প্রতিষ্ঠা করছি সেটা যে এক্স এর সাথে কেন এগুলার এই যে এ ই তারপর এ ডিভাইডেড বাই ই এগুলো এক্স এর সাথে কেন কাজ হইতেছে ওয়াই এর সাথে কেন হয় নাই কারণ আমরা যে সমীকরণটা নিয়ে কাজ করতেছি সেটার বৃহদক্ষতে এক্স ছিল হ্যাঁ যদি বৃহদক্ষ ওয়াই বরাবর হইতো তাহলে ঘটনাটা অন্যরকম ভাবে আমাদেরকে করা লাগতো বুঝছি যেহেতু মানে যদি আমাদের যে ওয়াই অক্ষ বরাবর হইতো তখন এই এ বাই ই এই জিনিসগুলো ওয়াই এর সাথে হইতো তখন তখন রেজাল্টের মধ্যে যে আমরা এই 1 মাইনাস ই স্কোয়ারটা পাইছি না এটা দেখা যেতে পাইতেছি এক্স স্কোয়ারের নিচে আচ্ছা এটা তো যেহেতু আমাদের শোয়ানো গ্রাফটা স্ট্যান্ডার্ড এটা বুঝলে বাকিগুলো বুঝা ফেলান যাবে তাহলে এখানে পাইলাম আমরা এখন এইটা এবং এইটা এখন এই দুইটার এবং এই দুইটা কখন সমান হবে এই দুইটা ইকুয়েশন যদি এই অংশটা নিচের অংশটা বি স্কোয়ার হয় তাই না বুঝি নেই জি ভাইয়া বুঝছি। তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার এই সূত্রটা মনে রাখবা এই ফরম্যাটে মানে ইসেন্ট্রিসিটিটা পারলে এইভাবে একটু মনে রাখো যে এই লাইনটা আসে পরে এই লাইন থেকে আমরা ভাঙায় আবার লিখতে পারি যে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার সুতরাং এখান থেকে আমরা পাই ই স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তারপরে লাস্টে ই ইকুয়ালস টু
√1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই বি স্কোয়ার বাই এ স্কোয়ার কিসের ক্ষেত্রে হয়? যখন আমাদের সমীকরণটা কি রকম বৃহৎ অক্ষ হচ্ছে এক্স এর থেকে, মানে এক্স অক্ষ বরাবর। কারণ দেখো যে এ যদি বড় হয় এ নিচে থাকবে এবং বি যদি ছোট হয় বি উপরে থাকবে, মানে যেটা ছোট সেটা উপরে থাকে আর কি। যদি আমাদের খাড়া গ্রাফ হইতো তাহলে এই ইসেন্ট্রিসিটি এর সূত্রটাই হয়ে যেত এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। কারণ হইতেছে আমাদের ইসেন্ট্রিসিটি লাগবে কিন্তু একের থেকে ছোট। আমি যদি ভগ্নাংশের মান একের থেকে ছোট না বানাই তাহলে তো ভগ্নাংশের মান যদি একের থেকে বড় হয়ে যায় তাহলে তো রুটের ভিতরে কিছুই আসবে না, তাই না? ভগ্নাংশের মানটা যাতে একের থেকে ছোট আসে, তাহলে এমনি মনে রাখবো এমনভাবে সূত্রটা ইসেন্ট্রিসিটি উপবৃত্তের ক্ষেত্রে এমনভাবে বসাবো যাতে উপরের অংশটা ছোট হয়, যেটা ক্ষুদ্রাক্ষ সেটা উপরে থাকবে, যেটা বৃহদাক্ষ সেটা নিচে থাকবে, সেটা এ হোক আর বি হোক। আমাদের ঘটনার জন্য বৃহদাক্ষতে এ আছে কারণ এটা বড় দিকে আছে, এটা শোয়ানো গ্রাফ, আর বিটা তখন ছোট, সে কারণে আমরা এটা ব্যবহার করতেছি। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাইলে আর কি আছে, আর কিছু নাই। উপকেন্দ্র আর নিয়ামক রেখার দৈর্ঘ্যের কথা বলছে, ওগুলা এমনি বের করা যায়, ওগুলা ঝামেলা না। আচ্ছা আচ্ছা, ওয়েট। আচ্ছা, এটা প্রমাণ করার আর একটা ওয়ে ছিল সুন্দর, এই ইসেন্ট্রিসিটি প্রমাণ করার। এইখানে কি আর কিছু আছে? আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে ইয়াটা বের করে নিই, এই কি বলে, বাকি থাকলো হচ্ছে ইয়াটা উপকেন্দ্রিক লম্ব। আমরা দেখছি উপকেন্দ্র দুইটা স্থানাঙ্ক পাইছি এ ই জিরো, এটা হইতেছে মাইনাস এ ই জিরো, আর একটা এ ই জিরো মাইনাস এ ই জিরো, খালি মিরর। এটা হইতেছে এক্স ইকুয়ালস টু এ বাই ই, এটা হচ্ছে একটা নিয়ামক রেখা, আর একটা নিয়ামক রেখা হবে কি এক্স ইকুয়ালস টু মাইনাস এ বাই ই, শেষ। একটা শীর্ষ আছে মাইনাস এ জিরো, আর একটা শীর্ষ আছে এ জিরো। শীর্ষ আসলে একটা না, চারটেই আছে, জিরো বি আর হচ্ছে জিরো মাইনাস বি। কিভাবে এই এ বি এগুলো চিহ্নিত করব? এই যে আমাদের কাছে সূত্রটা আছে এক্স স্কোয়ার আর হচ্ছে ডিভাইডেড বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। আচ্ছা, এখন একটু মনে করে দেখো তো, আমরা যখন বৃত্তের শিফটিং করতাম, বৃত্ত যখন শিফট করতাম, নড়াচড়া করতাম, তাইলে ওর যখন আমরা এক্স থেকে কোনো কিছু যোগ বিয়োগ করতাম, ওয়াই থেকে কোনো কিছু যোগ বিয়োগ করতাম, তাহলে কোন বিন্দুটা শিফট হইতো বৃত্তের ক্ষেত্রে? বুঝি নেই। কেন্দ্রটা। কেন্দ্র শিফট হইতো, কারণ ওইখান থেকে আমরা আবার কেন্দ্রের স্থানাঙ্কটাই পেয়ে যাইতাম। হুম, তাহলে ঠিক একইভাবে এইখানেও যখন আমরা উপবৃত্তের ক্ষেত্রে মেইন ইকুয়েশনের ভিতরে যখন আমরা এক্স এর থেকে কিছু বিয়োগ করে লিখবো, ওয়াই এর থেকে কিছু বিয়োগ করে লিখবো, তখন আমাদের এই উপবৃত্তটা ওইখান থেকে এইখানে উঠে আসতে পারে, এইখানে নেমে আসতে পারে, এইখানে চলে আসতে পারে, আবার এইখানে চলে আসতে পারে। আবার আরেকটা কথা, ওই যে বলছিলাম যে যদি কোথাও এক্স ওয়াই ওয়ালা টার্ম থাকে, এক্স এবং ওয়াই গুণ হয়ে আছে, এই জিনিস উপবৃত্তের ক্ষেত্রে থাকতে পারে। আমার উপবৃত্ত চেহারাটা এরকম হইতে পারে না? এরকম শোয়ানো আছে ইনক্লাইন্ড উপবৃত্ত, তখন দেখবে সেখানে এক্স ওয়াই ওয়ালা টার্ম আসতেছে। এই শোয়ানো গ্রাফগুলার আমি কোনো অঙ্কই এখন করাইতেছি না যে কিভাবে চিনবো। তোমাকে যদি একটা শোয়ানো গ্রাফের ইকুয়েশন দিয়ে দেয় তাহলে কিন্তু বোঝাটা খুব মুশকিল হয়ে যায়, যেটা উপবৃত্ত নাকি পরাবৃত্ত নাকি। ওইটার জন্য আলাদা একটা সূত্র আছে, ওটা একদম শেষে দেখাবো, সবগুলা শেষ হইলে ইনক্লাইন্ডের ক্ষেত্রে। আর বাকি মানে ও ইনক্লাইন্ডের ক্ষেত্রে মানে ওইখানে সমীকরণ দেখে বুঝতে হয় যে এটা উপবৃত্ত হবে নাকি পরাবৃত্ত হবে নাকি অধিবৃত্ত হবে। হ্যাঁ, ওই যে এক্স ওয়াই ওয়ালা টার্ম থাকে তো তখন জিনিসগুলো একটু কনফিউজিং হয়ে যায় সেজন্য। আচ্ছা, ওটা একদম শেষে সবগুলো শেষ হলে উপবৃত্তের ক্ষেত্রে তাহলে আমরা দুইটা উপকেন্দ্র পাইলাম, শীর্ষবিন্দুও পাইছি, ফোকাসও পাইছি, তারপরে হচ্ছে কেন্দ্র পাইছি, কেন্দ্র তো এটার ক্ষেত্রে 0 0। আর যদি কেন্দ্র সরাই দেয় তাহলে কি হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, শেষ। আর নিচে এ স্কোয়ার বি স্কোয়ার জ্যাজমেন্ট আছে তেমনি থাকবে, মনে থাকবে। আচ্ছা, এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ল্যাটাস রেক্টাম, বা হচ্ছে আমরা বলতাম যেটাতে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল, তাই না? তাহলে এটারে আবার একটু কাটটা নিয়ে আসি। ডুপ্লিকেট, আচ্ছা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্র যে কোনো একটা নিলেই হবে। ধরলাম এই উপকেন্দ্রটা S2 নিতেছি, S2 কি লিখলাম, S2 হচ্ছে আমাদের মাইনাস এ ই জিরো, আর ওর উপরে এটা হচ্ছে ভুজ, তাই না? এটা হচ্ছে ভুজ পাইলাম আমরা। তাহলে ওর এখন দুইটার যদি কোটি পাওয়া যায়, এখন যে এই মাত্র যে গোলাপি রেখাটা টানছি এইটার এখানে দুইটারই ইয়া কত, ভুজ কত, মাইনাস এ ই, এটার ক্ষেত্রেও মাইনাস এ ই, তাই না? এখন হচ্ছে আমার কি লাগবে, কোটি লাগবে এই দুইটা বিন্দুতে।
এখন কোটি বের করার জন্য তাহলে মেইন ইকুয়েশনের ভিতরে ভুজ দুটাতে বসাইতে হবে। তাহলে আমাদের মেইন ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে একটু বের করি এ স্কোয়ার, এক্স স্কোয়ারের মধ্যে হচ্ছে এ ই বসাই দিতে হবে কারণ আমরা ভূত জানি। তাহলে এ মাইনাস এ ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে আবার লেখা যায়, এখান থেকে থাকে কত কাটাকাটি, যে ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন যদি পুরো সমীকরণটাকে বি স্কোয়ার দিয়ে গুণ করে দিই তাহলে হবে হচ্ছে, এখন এইখানে তো আমরা ই এর মান জানি না, আমার তো আসলে বের করতে হবে, মানে নর্মালি আমরা যেটা দিয়ে করি আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনে তো এ বি দেওয়া থাকে এগুলা, এ বি থেকে ই বের করবো তারপর ওটা বসাবো, তার থেকে ভালো ইটাকে একটু ভাঙায় লিখি। ই স্কোয়ারটাকে আমরা ভাঙায় লিখছিলাম এই জায়গায়, কই গেল, এই যে ই স্কোয়ার সমান আসছিল কত মনে আছে, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটাকে আবার এখানে লিখবো ই স্কোয়ার সমান 1 মাইনাস বি স্কোয়ার বাই a square equals to না plus y square equals to b square। তাহলে b স্কয়ার গুণ করে দিতেছি, এখানে থাকলো যে b স্কয়ার গুণ করা লাগবে কি, গুণ না করলেও তো হয় মনে হয়। এটাকে একটু সিম্পলিফাই করে দাও, b স্কয়ার মাইনাস 2 কেন আসলো, b টু দি পাওয়ার 4 আসতেছে কেন বুঝলাম না তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে। তাহলে দুই পাশ থেকে কি বি জানি স্কয়ার ওয়াইট বি স্কয়ার করবো। গেল গা, ওয়াই বের করতেছি, কোটি বের করতেছি, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য বের করিনি আমরা তখন, পরাবৃত্তের ক্ষেত্রে কি আসছিল এ টু এ, এ মাইনাস টু এ এরকম আসছিল। এখন আমরা এই যে উপকেন্দ্রটা জানি, এখন হচ্ছে ওই বরাবর দুইটা কোটি বের করলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা পেয়ে যাব, বুঝতে পারছি। তাইলে হচ্ছে মেইন জি ভাইয়া। ইকুয়েশন, এই যে আমাদের উপকেন্দ্র ভুজ জানি, ভুজটারে হচ্ছে এক্স এর মধ্যে বসাই দিছি, এখন ওয়াই এর মান বের করতেছি। তো ওয়াই এর মান বের করতে যে একটা ই চলে আসছে, ইটাকে ভাঙায় লিখছি, এখন পুরোটারে গুণ করে দিলাম, এখান থেকে দেখা গেলো বি স্কোয়ার কেটে গেছে। তাহলে থাকে হইতেছে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাইলে ওয়াই সমান আসে হচ্ছে প্লাস মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ, বুঝতে পারলাম, এইটা হইতেছে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। তাইলে এখানে পাইলাম বি স্কোয়ার ডিভাইডেড বাই এ, আর নিচেরটা হবে মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। তাহলে বুদ্ধি করে বলো ল্যাটাস রেকটাম কত হবে। বল 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 বল, ল্যাটাস রেকটাম কত হবে, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, 2b square by a 2b স্কোয়ার বাই এ। হ্যাঁ বি স্কোয়ার বাই এ, দুই পাশে আছে, এটা হয়ে যাবে 2 বি স্কোয়ার বাই এ। একই রকম ভাবে আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে কি আসছিল, এটা আসছিল টোয়াইস এ এবং এটা আসছিল মাইনাস টোয়াইস এ, তখন ওই যে কই পাইছিলাম আমরা টোয়াইস এর 2 দিয়ে গুণ করে 4a, ওই জিনিসটাই। এখন এই যে লেটার সেক্টমটা বের করলাম, এইটা হচ্ছে কিসের জন্য, যদি সোয়ান্ন গ্রাফ হইতো, তো যদি খাড়া গ্রাফ হইতো কিচ্ছু না, খালি এ আর বি উল্টায় দিব, তখন কি হবে লেটার সেক্টম 2a square by b 2a 2a স্কয়ার স্কোয়ার বাই বাই বি। শেষ, বুঝতে পারছি। এই খালি ভাইস ভার্সা উল্টায় দিব। এইখানে তোমার উপকেন্দ্রের সমীকরণ আছে হচ্ছে মাইনাস এ ই 0, তখন খাড়া হইলে উপবৃত্তের ওই যে উপকেন্দ্র হয়ে যাবে 0 মাইনাস বিই, ঠিক আছে, এর বদলে বি আসবে এবং হচ্ছে ইটাই গুণ হয়ে থাকবে, একই রকম সবকিছু। আর হচ্ছে শিফটিং তো আমি বললাম আলফা বিটা দিয়ে কেমনে কেন্দ্র শিফট করতে হয় এটা তোমরা জানো, হ্যাঁ এটা তো বুঝছি, এটা তো ইয়াতেই শিখছি, এটা তো ভালোভাবে শিফটিং শেখানো হয়েছে, এটা ভোলার কথা না। তারপরে আছে এখানে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, ওগুলো ব্যাপার না। তারপরে উৎকেন্দ্রিকতা বের করা শিখেছি, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য শিখেছি, বৃহৎ অক্ষের সমীকরণ লাগবে না, ওটা পারবো। আচ্ছা শীর্ষ ফোকাস শিখাইছি, ফোকাস দ্বয়ের দূরত্ব, আচ্ছা বলো তো ফোকাস দ্বয়ের দূরত্ব কত, এটা থেকে এটা দূরত্ব কত,
দাঁড়াও অন্য জায়গায় দেখাই। এবার বলো ফোকাসদের দূরত্ব কত? কিরে কথা কস না কেন? 2 টু এ ই। একটা হচ্ছে এ ই আর একটা মাইনাস এ ই, তার মানে ফোকাসদের দূরত্ব হবে টু এ ই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। টু এ ই এই ফোকাসদের দূরত্বকে একটু সংক্ষেপে আবার লেখা যায় কিরকম, সেটা হচ্ছে টু এ ই সমান ছিল হচ্ছে আমাদের ফোকাসদ্বয়ের দূরত্ব, তাই না? ফোকাসদ্বয়ের দূরত্ব, ফোকাসদ্বয়ের দূরত্ব, এটাকে একটু আমরা সিম্পলিফাই করতে চাই, তাহলে আমরা লিখতে পারি টু এ ইন্টু ই মানে কি ছিল, রুট ওভার 1 - b² / a², তাই না? এখন যদি এটারে ভিতরে এটাকে গুণ করে দেই তাহলে কি আসবে ভিতরে, স্কোয়ার হিসেবে ঢুকে যাবে না এ, যদি ভিতরে ঢুকে তাহলে হয়ে যাবে a² গুণ b² / a² এর সাথে a² গুণ হইতেছে, তাহলে কি হলো এইটা, বুঝতে পারছি? এটা একটু সুন্দর চেহারা হইলো না দেখতে? এটা হইতেছে ফোকাসদ্বয়ের দূরত্ব, মনে থাকবে? এমনিও বের করতে জি পারি, অবশ্য টু এ ই, এটা তো বেশি সহজ মনে রাখা, টু এ ই কষ্ট করে ইটা কষ্ট করে বাইর করে নিয়ে বসাই দিবা, শেষ। আচ্ছা, তারপর নিয়ামক রেখা দুইটার দূরত্ব তো সহজ, ওটা পারবা, ওটা কিছু না। আর হচ্ছে আর কিছু নেই। আচ্ছা, নিয়ামক রেখা দুইটার সমীকরণ পড়াইছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পড়াইছি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ লাগবে না, ওটা পারবো সময় মতো। এই উপকেন্দ্র সম্পর্কে, সরি উপবৃত্ত সম্পর্কে এই জিনিসপত্রই ছিল, এর বেশি যা কিছু দরকার হয় সেগুলো হচ্ছে আমরা অঙ্ক করতে করতে শিখে ফেলাবো। আর হচ্ছে এর মধ্যে কালকে কালকে কি তোমাদের ক্লাস ছিল না? হ্যাঁ, কালকে তো তোমাদের রেগুলার ক্লাস আছে। আছে তো। তাহলে কালকে হচ্ছে আমরা উপবৃত্ত পুরোটা তো শেষ করা সম্ভব হবে না, মনে হয় এটাও যথেষ্ট বড়, এত ছোটও না। যতক্ষণই সম্ভব, কয়টা অঙ্ক আছে জানি না আমি কনসেপ্ট বুকে, সম্ভব যতগুলো আমরা করে ফেলবো। অ্যাটলিস্ট মিনিমাম 20-25টা টার্গেট নেওয়া লাগবে, আর যদি বাকি থাকে সেটা হচ্ছে পরের ক্লাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, জি যাও তাইলে। এটার পিডিএফ আর ভিডিও তো পেয়ে যাবার সময় মতো, কই পাওয়া যায় জানোই। টাটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।